স্বাধীনতা দিবস উপলক্ষে 104.8 OAFM এর নিবেদন স্বাধীনতার সাতকাহন। আমাদের স্বাধীনতার সাতকাহন আমরা উৎসর্গ করছি সেই সমস্ত লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে যারা হাসি মুখে কারাবরণ করেছেন, ফাঁসির মঞ্চে জীবনকে হেলায় তুলে দিয়েছেন, অকথ্য অত্যাচার সহ্য করেছেন, দ্বীপান্তরের অন্ধকারে হারিয়ে গেছেন শুধুমাত্র স্বাধীনতার জন্য, দেশের জন্য, আমাদের জন্য। তারা সেদিন ছিলেন বলেই আজ আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। শুরু হচ্ছে স্বাধীনতার সাতকাহন। সালটা 1498। ভারতবর্ষে তখনও শুরু হয়নি মোগল শাসন। সেই সময় ভাস্কো ডা গামা নামক এক পর্তুগিজ বণিক এসে পৌঁছলেন ভারতে। শুরু হয়ে গেল ভারতের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের বাণিজ্য। পর্তুগাল থেকে এলো পর্তুগিজ, হল্যান্ড থেকে এলো ওলন্দাজ, ফ্রান্স থেকে এলো ফরাসি বণিকেরা এবং ব্রিটেন থেকে এলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে আসে তখন ভারতে চলছে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজ শাসন। ব্রিটিশেরা এদেশে বণিক রূপে ঢুকলেও মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের সিংহাসনের দিকে তারা বাড়ালো হাত। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নেতৃত্ব দান করলেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের সঙ্গে সংঘাত লাগলো বাংলার নবাব সিরাজউদ্দৌলার। No, I will not accept that young chap Sirajuddaula as our Nawab. If required, we will fight with him. East India Company will rule. লর্ড ক্লাইভের নেতৃত্বে কোম্পানির সঙ্গে সংঘাত লাগে বাংলার নবাব সিরাজউদ্দৌলার। I want to end Sirajuddaula's reign over Bengal. I want to see the flag of East India Company flutter, flutter, flutter. 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে হয় ভয়ঙ্কর যুদ্ধ। সিরাজের পক্ষে ছিল 62,000 সৈন্য আর লর্ড ক্লাইভের পক্ষে ছিল মাত্র 3,100। কিন্তু যুদ্ধক্ষেত্রে মীর জাফর সিরাজের সঙ্গে করল বিশ্বাসঘাতকতা। পলাশীর মাঠে 50,000 সৈন্য এবং অশ্বারোহী শুধু দাঁড়িয়ে রইল, যুদ্ধ করল না। সিরাজউদ্দৌলা পরাজিত হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। প্রায় তারপর থেকেই শুরু হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়যাত্রা আর জন্ম হল পরাধীন ভারতের। পলাশীর যুদ্ধ জয়ের পর প্রায় 100 বছর ধরে চলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাণ্ডব। হেস্টিংস, কর্নওয়ালিস, ওয়েলেসলি, মিন্টো, ডালহাউসি, ক্যানিং প্রভৃতি গভর্নর জেনারেলদের নেতৃত্বে কোম্পানি হয়ে বসল ভারতের অবিসংবাদী সম্রাট। পরবর্তী 100 বছর ধরে তারা নির্মমতার সঙ্গে শাসন করতে লাগল ভারত ভূমি। ভারত তথা বাংলার কৃষকদের ঘরে ঘরে জ্বলে উঠল আগুন। হুজুর, হুজুর ভাই বাপ, বিশ্বাস করেন, ঘরে এক মুঠো শস্য নাই, ছেলে পুলেগুলো সব না খেয়ে শুকিয়ে যায়। হুজুর, এবারটা খাজনা মাফ করে দেন, এবারটা খাজনা মাফ করে দেন। Shut up, you swine! সোজা কথা তুমি বুঝো না, চাবুকের ভাষায় কথা বলিতে হইবে। কিন্তু একই সঙ্গে 19বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকেই উইলিয়াম ক্যারি, ডেভিড হেয়ার, জোশুয়া মার্শম্যান, জন বেথুন, হেনরি ডিরোজিও প্রভৃতি আদর্শবান ইংরেজদের সংস্পর্শে এসে বাংলায় শুরু হল নবজাগরণ। নব্য ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে বন্ধ করলেন সতীদাহ প্রথা। বঙ্গ সমাজে শিক্ষার প্রসার ঘটাতে এগিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইংরেজদের সাহায্যে তিনি প্রবর্তন করলেন বিধবা বিবাহ আইন। ক্রমে বাংলা থেকে নবজাগরণের আলো ছড়িয়ে পড়ল সমগ্র ভারতে। জন্ম নিতে লাগল আধুনিক ভারত। অন্যদিকে একই সময় ইংরেজদের প্রবল অত্যাচারের বিরুদ্ধে সরব হতে শুরু করল ভারতের প্রান্তিক দরিদ্র মানুষ।
1831 সালে বারাসতের বিদ্রোহী তিতুমির গড়লেন বাঁশের কেল্লা। তিনি বললেন, মোরা ইংরেজদের মানি নাকো, ই মাটি মোদের মা আছে, ই মাটি মোরা সারব নাই, জান দিব এই জন্যে। কিন্তু তিতুমির এবং তার বাঁশের কেল্লা ইংরেজদের কামানের সামনে ধূলিসাৎ হয়ে গেল। এরপর দেখা দিল ছোটনাগপুরে কোল বিদ্রোহ। কোল নেতা বুদ্ধ ভগত এবং জুয়া ভগত তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠল। মহাজনরা মোদের সব কিছু কেড়ে লিয়াছে, মোদের ঘর গেছে, পরিবার গেছে, এইবার হাতিয়ার ধরতে হবে ভাই সব, হাতিয়ার ধর। কোলদের উত্থান দেখে ওরাও মুন্ডারাও খেপে উঠল। ধলভূম, সিংভূম, মানভূম, হাজারিবাগ, পালামৌতে তারা বিদ্রোহ করল। পুড়তে লাগলো মহাজনদের ঘর। কোম্পানি নির্বিচারে তাদের দমন করল। I suppose the company should not tolerate any form of tribal uprising at this stage. If need be, mow them down. কোলদের বিদ্রোহ কোম্পানির সামনে টিকল না। এরপর 1855 সালে কোম্পানির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূমের শান্তিপ্রিয় সাঁওতালেরা। কোম্পানি প্রবর্তিত জমিদারি প্রথায় অত্যাচারিত হতে হতে শেষে একদিন তারা ঘুরে দাঁড়াল। সিধু কানুর নেতৃত্বে প্রায় 50,000 সাঁওতাল জমায়েত হল। বাজতে লাগলো যুদ্ধের মাদল। তারা জমিদার বাড়ি, পুলিশ স্টেশন, ফিরিঙ্গিদের বাড়ি, পোস্ট অফিস আক্রমণ করল, লুট করল। কিন্তু কোম্পানির কামানো বন্দুকের সামনে সাঁওতালদের লাঠি, গাঁইতি, কুঠার বর্ষা দাঁড়াতে পারল না। সাঁওতাল বিদ্রোহ হুমড়ি খেয়ে পড়ল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের রাজত্বে চাষিদের জমি গেল, আদিবাসীদের বাসা গেল। এরপর কোম্পানির পা পড়ল রাজাদের রাজ্যে। 1848 সালে লর্ড ডালহাউসের জমিসত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে কোম্পানি গ্রাস করতে লাগলো একের পর এক রাজ্য: সাতারা, জয়পুর, সম্বলপুর, নাগপুর। কোম্পানির স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠল নানা সাহেব, তাঁতিয়া টোপে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আমার ঝাঁসি আমি কাউকে দেব না, কাউকে নয়। কিন্তু কোম্পানির অশ্বমেধের ঘোড়াকে থামাতে পারল না কেউই। এরপর এলো 1857। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিন্দু এবং মুসলমান সৈন্যদের গরু এবং শুয়োরের চর্বি মাখা কার্তুজ দাঁতে কাটতে বাধ্য করল। 1857 সালের 29 মার্চ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির মঙ্গল পাণ্ডে কোম্পানির এই নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল। কে? হিন্দুর ছেলে হয়ে গরুর চর্বি মাখা কার্তুজ দাঁতে কাটতে হবে? কাটবো না, কিছুতেই কাটবো না। কি ভেবেছে কোম্পানি আমাদের হিন্দু মুসলমানদের ধর্ম নিয়ে খেলা করবে? না। সে গুলি করল এক সেনাধ্যক্ষকে। মঙ্গল পাণ্ডের ফাঁসি হল 8ই এপ্রিল। কিন্তু 10ই মে মিরাটে শুরু হলো এক প্রবল বিদ্রোহ। শুরু হলো সিপাই বিদ্রোহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম ভারতীয় গণ অভ্যুত্থান। সিপাই বিদ্রোহের আগুন দাবানলের মতো বাংলা থেকে ছড়িয়ে পড়ল মিরাট, দিল্লি, কানপুর, লখনৌ, পাঞ্জাব প্রভৃতি এলাকায়। কিন্তু সিপাই বিদ্রোহের আগুন স্তিমিত হয়ে এলো 1857 সালের শেষের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমনে সমর্থ হল। নির্বাসিত করা হলো মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বৃদ্ধ বাহাদুর শাহ জাফরকে। 1858 সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হল। ভারতবর্ষের বুকে উঠল গ্রেট ব্রিটেনের পতাকা। ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়া হয়ে গেলেন ভারতের সম্রাজ্ঞী।
রানী ভিক্টোরিয়া একটি হস্তান্তরনামায় জানালেন, আমরা আজ হইতে ভারতবর্ষের সেই সমস্ত রাজ্যগুলি চালনার ভার গ্রহণ করিলাম, যেগুলি ইতিপূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালনা করিয়াছে। ভারতবর্ষ এবার খাতায় কলমে হয়ে উঠল ব্রিটিশ রাজের উপনিবেশ। সিপাহী বিদ্রোহের 2 বছর পর বঙ্গদেশে শুরু হলো আরও এক ভয়াবহ বিদ্রোহ, নীল বিদ্রোহ। নীলকর সাহেবদের প্রায় 80 বছরের অত্যাচারের চিত্র নীল দর্পণে ধরলেন দীনবন্ধু মিত্র। তুমি সালা বহুত বাদশাহ আছে, কুড়ি বিঘা জমিনের 9 বিঘায় কেন চাষ করিলে না? তা হয় না হুজুর, তা হয় না। সালা হারাম সারা দাদনের টাকা নিবে আর চাষ করিবে না। আর তুমকা সাঞ্চা চাবুকা সাজ মুলাকাত করানা পরিগা ব্লাডি নিগার। মারছেন কেন হুজুর? নীল চাষীদের হয়ে হিন্দু পেট্রিয়েটে গর্জে উঠল হরিশ মুখার্জির কলম। নীল বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল নদিয়া থেকে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পাবনা, খুলনায়। নীলকুঠিতে আগুন ধরিয়ে দিল চাষিরা। 1860 সালে বসল ইন্ডিগো কমিশন, যেখানে EWL টাওয়ার রিপোর্টে লিখলেন, Not a chest of indigo reached England without being stained with human blood. কমিশনের রিপোর্টের পর থেকে ক্রমশ নীলকর সাহেবদের অত্যাচার কমে আসতে লাগল ভারতে। কিন্তু এই একটির পর একটি বিদ্রোহের মধ্যে দিয়ে ভারতবর্ষের বিদ্বজ্জনের মধ্যে অঙ্কুরিত হচ্ছিল নম্র জাতীয়তাবাদ। 1885 সালে তৈরি হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেখানে ব্রিটিশ সরকারের প্রশাসনের মৃদু নিন্দা করা হতে লাগলো। কিন্তু গোলমাল হলো 1905 সালে, যখন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে দুভাগে ভাগ করলেন। একটি চিঠিতে তিনি লিখলেন, কলকাতা হইল সেই কেন্দ্র যেখান হইতে কংগ্রেস পার্টি তাদের কার্য সম্পাদন করিয়া থাকে। তাহারা জনগণের ওপর, হাইকোর্টের ওপর প্রভাব বিস্তার করে। এই মুহূর্তে যদি বাংলা ভাষী জনগণকে ভাগ করিয়া দেওয়া যায়, তাহা হইলে কলকাতার ক্ষমতা আর থাকিবে না। বঙ্গভঙ্গের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সমস্ত বঙ্গদেশ। শুরু হলো স্বদেশী আন্দোলন। স্বদেশীর আগুনে পুড়তে লাগলো বিলিতি জামা, বিলিতি পণ্য। স্বদেশী আন্দোলনের মুখে গান তুলে দিলেন রবীন্দ্রনাথ। বাংলা এবং মহারাষ্ট্রে নব্য তরুণের দল হাতে তুলল বন্দুক ও বোমা। মহারাষ্ট্রে তৈরি হলো অভিনব ভারত, বাংলায় তৈরি হলো অনুশীলন সমিতি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি দেশের জন্য প্রাণ দিলেন। স্বদেশী আগুনে যখন সারা বাংলা জ্বলছে, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকা থেকে আগত গুজরাটি এক ভদ্রলোক নীরবে খুঁজতে শুরু করেছেন পরাধীনতা থেকে মুক্তির পথ। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে শুরু হলো স্বদেশী আন্দোলন। এগিয়ে এলেন অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, বিপিন পাল, লালা লাজপত রায়। বাল গঙ্গাধর তিলক বললেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আর এই অধিকার আমি আদায় করবই। গান্ধীজি সারা ভারতকে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত করে চালনা করলেন স্বাধীনতার দিকে। 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ডায়ারের আদেশে জালিয়ানওয়ালা বাগের মাঠে হত্যা করা হয় হাজারেরও বেশি মানুষকে। সমস্ত দেশ এর তীব্র নিন্দায় ফেটে পড়ে। রবীন্দ্রনাথ ত্যাগ করলেন তার নাইটহুড।
গান্ধীজি পাঞ্জাবে ব্রিটিশ রাজের অত্যাচার এবং মুসলমানদের খিলাফত আন্দোলনকে এক সূত্রে গেঁথে ডাক দিলেন অহিংস অসহযোগ আন্দোলনের। 1920 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করবার আগে বললেন, মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে, আর পাঞ্জাবের উপরও নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। আমরা যদি ভারতের সন্তান হই, তাহলে আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। শুরু হলো অসহযোগ আন্দোলন। ভারতের ইতিহাসে হিন্দু মুসলমান একসঙ্গে নামল ভারতের রাজপথে। গান্ধীজি এই সময় তার পাশে পেলেন সি রাজাগোপালাচারী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, খান আব্দুল গাফর খান, চিত্তরঞ্জন দাসেদের মতো মানুষদের। অসহযোগ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ করল ভারতবর্ষ। 1920 সালে গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে সাড়া দিল সমগ্র ভারত। গান্ধীজি চেয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ, কিন্তু 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুরের অন্তর্গত চৌরিচৌরা থানার সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বিরোধ বাধে এবং তৈরি হয় এক সংঘর্ষ। উত্তেজিত এবং ক্ষিপ্ত জনতা চৌরিচৌরা থানাটি পুড়িয়ে দেয়। সেই ঘটনায় মৃত্যু হয় 22 জন পুলিশ কনস্টেবলের। গান্ধীজি এই ঘটনায় মর্মাহত হয়ে অসহযোগ আন্দোলন তুলে নেন। তিনি বললেন, দেশের লোক এখনো অহিংসার তাৎপর্য বুঝতেই পারেনি। ভারতবাসী এখনো গণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়। আমি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু গান্ধীজির এই মত মানতে পারেন না দেশের অনেক নেতাই। এমনই পরিস্থিতিতে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস 1923 সালে তৈরি করেন স্বরাজ্য পার্টি। এই স্বরাজ্য পার্টিতে যোগদান করলেন 25 বছরের এক ICS পাশ করা মেধাবী যুবক। তার নাম সুভাষচন্দ্র বসু। তিনি গান্ধীজির সিদ্ধান্তে খুশি হতে পারলেন না। তিনি লিখেছেন, কেউ বুঝতে পারল না যে মহাত্মাজির চৌরি চৌরার ঘটনাটার জন্য সারা দেশ জোড়া এই আন্দোলন কেন বন্ধ করে দিলেন। জনগণ হতবাক হয়ে গেল, কারণ মহাত্মাজি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনাই করলেন না। ঠিক যখন জনতার উৎসাহ বয়লিং পয়েন্টে পৌঁছেছে, ঠিক তখন আন্দোলন বন্ধ করা was nothing short of national calamity. তবে ততক্ষণে দেশের মানুষের মনে স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠেছে। ভারত হয়ে উঠেছে গরম। তরুণ কবি ও সঙ্গীত স্রষ্টা কাজী নজরুল ইসলামের কলমে ছড়তে লাগলো আগুন। দুর্গমগিরি কান্তার মোড় দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সশস্ত্র বিপ্লবকে সমর্থন করে লিখলেন পথের দাবি। 1928 সালে ভারতের স্বাধীনতা সংক্রান্ত আলোচনা করতে আসে সাইমন কমিশন, কিন্তু ভারতীয় নেতারা সাইমন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। साइमन कमीशन हमें नहीं चाहिए। লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লালা লাজপত রায় পুলিশের লাঠির আঘাতে আহত হন এবং মারা যান। লাজপত রায়ের এই মৃত্যু খেপিয়ে তোলে তরুণ বিপ্লবী ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং বটুকেশ্বর দত্তদের। ভগৎ সিং বলেন, যে ইংরেজ সরকার লালা লাজপত রায়ের মৃত্যুর জন্য দায়ী, সেই ইংরেজদের আমরা ছাড়ব না। প্রতিশোধ আমরা নেবই নেব। বন্দে মাতরম। 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লিতে অবস্থিত সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ছুড়লেন। ধরা পড়লেন ভগৎ সিং। মাত্র 21 বছর বয়সে ফাঁসি হলো ভগৎ সিং এর, আর 19 বছরের বটুকেশ্বর দত্তর হলো দ্বীপান্তর। এই ঘটনার ঠিক পরের বছর চট্টগ্রামের একজন স্কুল মাস্টার সূর্য সেন, যিনি ছাত্রমহলে পরিচিত ছিলেন মাস্টারদা নামে, তিনি স্থির করলেন, ইংরেজ শাসন থেকে মুক্তি চাই আমাদের। পরাধীনতা এবং অন্যায় শাসন থেকে মুক্তি চাই। আর কতদিন পরাধীনতার গ্লানি সহ্য করব? আর কতদিন? আমরাও মানুষ,
আমাদেরও স্বাধীন মানুষের মতো বাঁচার অধিকার আছে। আর নয়, এবার আমরা ইংরেজ শাসকদের আক্রমণ করব। আমরা চট্টগ্রামের অস্ত্রাগার লুট করব। বন্দে মাতরম। অতঃপর মাস্টারদা সূর্য সেনের অধিনায়কত্বে গণেশ ঘোষ, লোকনাথ বল, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত প্রভৃতি বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুট করল। প্রাথমিক সাফল্য পেলেও মাস্টারদা সূর্য সেন তারই এক সহবিপ্লবীর বিশ্বাসঘাতকতায় ধরা পড়লেন। তার ফাঁসি হল। অন্যদিকে কংগ্রেস এবং গান্ধীজি পূর্ণ স্বাধীনতার জন্য সোচ্চার হয়ে উঠলেন। ব্রিটিশ গভর্নমেন্টের সল্ট ট্যাক্সের বিরুদ্ধে গান্ধীজি প্রতিবাদ করলেন। ভারতের মানুষের লবণ ছাড়া চলে না, আর সেই নুন তৈরির অধিকার শুধুমাত্র থাকবে ইংরেজদের হাতে, এটা চলতে পারে না। এটা আমরা মানব না। লবণ আইন আমরা ভাঙব। 1930 সালে গান্ধীজি ঠিক করলেন যে ইংরেজদের লবণ আইন ভাঙবেন। প্রথমে ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইন ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেননি। গান্ধীজি লর্ড আরউইনকে চিঠিতে জানালেন, আমি এই লবণ আইনকে অন্যায় বলে মনে করি। আমি আমাদের স্বাধীনতার আন্দোলন শুরু করব এই অন্যায়কে উৎখাত করে। গান্ধীজির চিঠির কোনো উত্তর দিলেন না লর্ড আরউইন। ক্ষুব্ধ গান্ধীজি 1930 সালের 12ই মার্চ প্রায় 60,000 সমর্থকদের নিয়ে রওনা দিলেন গুজরাটের সমুদ্রকূলবর্তী ডান্ডি গ্রামের দিকে। ডান্ডিতে পৌঁছে গান্ধীজি সমুদ্রের ধারে পড়ে থাকা সামুদ্রিক নুন হাতে তুলে নিয়ে বললেন, এই নুন দিয়ে আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নাড়াচ্ছি। আপনারা যারা হাজারে হাজারে এসেছেন তারা সকলে নিজের বাড়িতে গিয়ে নুন তৈরি করুন। অন্যায় লবণ আইন আমরা মানব না। গান্ধীজির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সমগ্র ভারতে। লবণ সত্যাগ্রহ এক বিশাল ভারতব্যাপী আন্দোলনে পরিণত হল। স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। বিলিতি পণ্য এবং জামা কাপড় বয়কট করা হলো। দেশে জাগল এক অদ্ভুত উদ্দীপনা। এছাড়া এই প্রথমবার ভারতবর্ষে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে লাগল নারীরা। 1930-এর 4 মে গান্ধীজি গুজরাটের ধারাসান গ্রামের একটি নুনের কারখানায় কাজে বাধা দেবেন ঠিক করলেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাকে গ্রেপ্তার করা হলো। তবুও তার সমর্থকেরা ধারাসানের দিকে অগ্রসর হলো। সরোজিনী নাইডু সমস্ত সমর্থকদের বললেন, আপনারা কোনোভাবেই ভায়োলেন্ট হবেন না। আপনাদের হয়তো মারা হবে, কিন্তু তবু আপনারা বাধা দেবেন না। মনে রাখবেন, আপনাদের অহিংস থাকতে হবে। ধারাসানের কাছেই পুলিশের হাতে নিগৃহীত হলো সত্যাগ্রহীরা। একজন বিদেশি সাংবাদিক ওয়েব মিলার লিখেছেন, একজন সত্যাগ্রহীও হাত তুলল না। তারা খড়ের পুতুলের মতো পড়ে যেতে লাগলো। যতবার তাদের মাথায় শক্ত লাঠির ঘা পড়তে থাকলো, তারা আর্তনাদ করতে লাগলো। বেশ কয়েকজন লাঠির আঘাতে অজ্ঞান হয়ে পড়ে গেল। যাদের মাথা ফেটে গেল, কাঁধ ভেঙে গেল, তারা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তাদের সাদা জামা রক্তের দাগে ভরে গেল, তবু তারা প্রতিবাদ করতে লাগলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই দেখে পুলিশেরা উত্তেজিত হয়ে উঠল। Kick these satyagrahis with all your might. This passive resistance is broken to pieces. Let the Mahatma and his followers understand what it means to rise up against the British Empire. Hit them hard. পুলিশেরা উন্মত্তের মতো লাথি মারতে শুরু করলো, কখনো পেটে, কখনো যৌনাঙ্গে। আন্দোলনকারীরা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, তবু মার থামল না। এই ঘটনার পর বল্লভভাই প্যাটেল বললেন, এরপর ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতবর্ষের আর কোনো আপোষ হতেই পারে না, কিছুতেই নয়। অন্যদিকে
সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে খান আব্দুল গাফর খান নেতাজি সুভাষচন্দ্র বসু কারাবরণ করলেন। 1934 সালে বিস্তর উত্থান পতন এবং ব্রিটিশ সরকারের সঙ্গে সাময়িক রফার পর ভারতীয় কংগ্রেস কমিটি সত্যাগ্রহ প্রত্যাহার করল। সত্যাগ্রহ আন্দোলন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিতে হানল এক প্রবল আঘাত। জওহরলাল নেহেরু লিখেছেন, অবশ্যই এই আন্দোলন ব্রিটিশ সরকারকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু এর আসল গুরুত্ব ছিল অন্য জায়গায়। এই আন্দোলন ভারতের সাধারণ মানুষকে অভূতপূর্ব শক্তি দান করল, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে গেল এবং এর জন্য দায়ী ছিলেন গান্ধীজি। তবে 1937 সালের পর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের রঙ্গমঞ্চে উত্থান হয় সুভাষচন্দ্র বসুর। তিনি গান্ধীজির অহিংস আন্দোলনের পথ ছেড়ে স্বাধীনতা চাইলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। গান্ধীজির সঙ্গে মতানৈক্য হল তার। 1939 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক নামক একটি দল তৈরি করলেন নেতাজি, যাতে তিনি গান্ধীজির দলের বাইরে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারেন। কিন্তু 1940 সালে ডালহাউসি স্কোয়ারে হলওয়েল মনুমেন্ট উচ্ছেদ করার পরিকল্পনার জন্য তাকে গ্রেপ্তার করা হলো। পরে জেল থেকে মুক্তি পেয়ে এলগিন রোডের বাড়ির পুলিশি নজরদারি কাটিয়ে পেশাওয়ার, কাবুল, মস্কো হয়ে জার্মানিতে আরভিন রমেলের সাহায্যে তৈরি করলেন ফ্রি ইন্ডিয়ান লিজেন। 1941 সালে জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করল, নেতাজি ভাবলেন জাপানের সাহায্য নিয়ে ভারতে ইংরেজদের আক্রমণ করবেন। নেতাজি জাপানে গেলেন। সেখানে তাকে অভ্যর্থনা করলেন ভারতের অন্যতম বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু। রাসবিহারী বসুর সাহায্যে নেতাজি তৈরি করলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। তাদের তিনি বললেন, অন্ধকারে আলোয়, সুখে দুঃখে, জয়ে পরাজয়ে আমি তোমাদের পাশে থাকব। তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড, I will give you freedom. জয় হিন্দ। 1942 সালে স্বাধীনতার দাবিতে মুখর হয়ে উঠল দেশ। 9 আগস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন। তিনি বললেন, আমি এই মুহূর্তে স্বাধীনতা চাই, এই রাত্রে, ভোরের আগে। হয় আমরা ভারতকে স্বাধীন করব, নয় আমরা সেই প্রচেষ্টায় মরব। করেঙ্গে ইয়া মারেঙ্গে। সারা ভারতবর্ষে লাগলো বিদ্রোহের আগুন। মেদিনীপুরের তমলুকে মাতঙ্গিনী হাজরা স্বাধীনতার দাবিতে শুরু করলেন আন্দোলন। ব্রিটিশ সরকারকে আমার এদেশ ছাড়তে হবে, বলো সবাই, বন্দে মাতরম। ভারত ছাড়ো আন্দোলনে মৃত্যুবরণ করল হাজার হাজার দেশপ্রেমী। প্রায় 1 লক্ষেরও বেশি মানুষকে জেলে পোরা হলো। ব্রিটিশ সরকার নির্মমভাবে দমন করল এই আন্দোলন। অন্যদিকে 1945 সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজ অনর্গল যুদ্ধের মধ্যে দিয়ে কোহিমা অব্দি অগ্রসর হয়ে বিপর্যয়ের সম্মুখে পড়ল। ব্রিটিশ সৈন্যদের কাছে তারা হেরে গেল। 1945-এর 18 আগস্ট শোনা যায় নেতাজির বিমানে নাকি আগুন লেগেছিল। এক অদ্ভুত রহস্যের মধ্যে হারিয়ে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু বিশ্বযুদ্ধে বিপর্যস্ত ইংরেজরা দুর্বল হয়ে গেল। ভারতের শৃঙ্খল আলগা হতে লাগল। 1946 সালে বম্বেতে নৌসেনারা করল বিদ্রোহ। সেই বিদ্রোহের উত্তাপ ছড়িয়ে পড়ল করাচি ও কলকাতা বন্দরেও। বিদ্রোহ, বিপ্লব, আন্দোলন ও মৃত্যুর মধ্যে দিয়ে ভারত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তার স্বাধীনতার দিকে। 1947 সালের 3রা জুন অনেক জল্পনা কল্পনার পর ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঠিক করলেন ভারত ভূমি স্বাধীন হবে, কিন্তু তৈরি হবে আরও একটি দেশ, পাকিস্তান। হলো দেশ ভাগ, হলো বাংলা ভাগ। হাজার হাজার মানুষ হলো ঘরছাড়া। ধর্মীয় ও রাজনৈতিক দাঙ্গায় মৃত্যু হলো কত সহস্র নারী, পুরুষ, শিশু, বৃদ্ধের। অনেক রক্ত মৃত্যুর মধ্যে দিয়ে অবশেষে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হল। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. স্বাধীন ভারতবর্ষের জয় পতাকা উড়ল মহাপৃথিবীর আকাশে।
শুনলেন স্বাধীনতার সাতকাহন। এটি 104.8 OAFM এর নিবেদন।